নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায় রচিত একটি রহস্য অ্যাডভেঞ্চার অমাবস্যার রাত, আজকের দ্বিতীয় এবং শেষ পর্ব। মোহনলাল যে একজন বিশেষ বুদ্ধিমান ও রহস্যময় ব্যক্তি, আজকে তার সঙ্গে ভালো করে কথা কয়ে কুমার এটা তো বেশ বুঝতে পারলেই তার উপরে তার বুকের পাটা দেখে সে অত্যন্ত অবাক হয়ে গেল। কুমার আর একজন মাত্র লোককে জানে, এরকম মরিয়ার মতো সে এমনই মৃত্যুভয় ভরা অজানা বিপদের মধ্যে ঝাঁপ দিতে ভালোবাসে। সে হচ্ছে তার বন্ধু বিমল। ছেলেবেলা থেকেই বিপদের পাঠশালায় সে মানুষ, কিন্তু মোহনলাল কেন যে যেচে এই মৃত্যু খেলায় যোগ দিয়েছে, কুমার সেটা কিছুতেই আন্দাজ করতে পারছে না। সেও কি তাদের মতো শখ করে নিরাপদ বিছানার আরাম ছেড়ে চারিদিকে বিপদকে খুঁজে খুঁজে বেড়ায়, না নিজের কোনো স্বার্থসিদ্ধির জন্যেই অমাবস্যার রাতের এই ভীষণ গুপ্ত কথাটা সে জানতে চায়? কিন্তু এখন এসব কথা ভাববার সময় নয়। কি ভয়ানক সুরিপথে! কয়েক পা এগিয়েই কুমার দেখলে গলির মুখ দিয়ে বাইরের একটুখানি যে আলোর আভা আসছিল তাও অদৃশ্য হয়ে গেছে। এখন খালি অন্ধকার আর অন্ধকার। সে নিবিড় অন্ধকারের প্রাচীর ঠেলে কোনো মানুষের চোখে কোনো দিকে অগ্রসর হতে পারে না। সুরিপথের দুদিকের এবড়ো খেবড়ো দেওয়াল এত বেশি স্যাঁতস্যাঁতে যে হাত দিতেই কুমারের হাত ভিজে গেল। আর সেই জানুয়ারি বোটকা গন্ধ নাকে খুব কষে কাপড় চাপা দিয়েও কুমারের মনে হতে লাগলো তার পেট থেকে অন্নপ্রাশনের ভাত পর্যন্ত আজ বোধহয় উঠে আসবে। মোহনলালের হাতে সেই অন্ধকারকে বিদীর্ণ করে হঠাৎ একটা ছোট ইলেকট্রিক লণ্ঠনের উজ্জ্বল আলো জ্বলে উঠল। কুমার বুঝলে মোহনলাল রীতিমতো প্রস্তুত হয়েই এসেছে। মোহনলাল বললে, কুমারবাবু, আপনার কাছে কোনো অস্ত্র টস্ত্র আছে? না। আপনি দেখছি আমার চেয়েও সাহসী। নিরস্ত্র হয়ে এই ভীষণ স্থানে ঢুকতে ভয় পেলেন না? আপনিও তো এখানে ঢুকেছেন, আপনিও তো বড় কম সাহসী নন। কিন্তু আমার কাছে রিভলভার আছে। বলেই মোহনলাল ফস করে হাতের আলোটা নিভিয়ে ফেললে। ও কি, আলো নেবালেন কেন? একবার খালি দেখে নিলুম পথটা কীরকম। অজানা পথ, না হলে এখানে আলো জ্বালতুম না। শত্রুর দৃষ্টির আকর্ষণ করে লাভ কি? শত্রু? হ্যাঁ, এই পথের মাটির ওপর আলো ফেলে এইমাত্র দেখলুম যে এখানে খালি বাঘের পায়ের দাগই নেই, মানুষের পায়ের দাগও রয়েছে। একসঙ্গে বাঘের আর মানুষের পায়ের দাগ? বলেন কি? চুপ, আর কথা নয়। হয়তো কেউ আমাদের কথা কান পেতে শুনছে। অত্যন্ত সতর্কভাবে পা টিপে টিপে দুজনে এগুতে লাগলো। অন্ধকার যেন হাজার হাত বাড়িয়ে ক্রমেই বেশি করে তাদের চেপে ধরছে। বদ্ধ বাতাস দুর্গন্ধে যেন ক্রমেই বিষাক্ত হয়ে উঠছে। কি একটা প্রচণ্ড আতঙ্ক যেন তাদের সর্বাঙ্গ আচ্ছন্ন করে দেবার জন্যে চেষ্টা করছে। কুমারের মনে হলো সে যেন পৃথিবী ছেড়ে কোনো ভুতুরে জগতের ভিতরে প্রবেশ করছে। এ পথ যেন জমালয়ের পথ। প্রেতাত্মা ছাড়া আর কেউ যেন এ পথে কোনোদিন পথিক হয়নি। আচম্বিতে মাথার উপর দিয়ে বদ্ধ বাতাসের মধ্যে ঠান্ডা হাওয়ার চঞ্চল তরঙ্গ তুলে ঝটপট করে কারা সব চলে গেল। সমাধির নিস্তব্ধতার মধ্যে হঠাৎ সেই শব্দ শুনে কুমারের বুকের কাছটা ধরফরিয়ে উঠল। কিন্তু তারপরেই বুঝলে এই মৃত জগতে জীবন্তের সাড়া পেয়ে বাদুড়েরা দলে দলে উড়ে পালাচ্ছে। আরও কিছু দূর এগিয়েই মোহনলাল চুপি চুপি বললে, এখানে একটা দরজা আছে বোধহয়। বলেই সে আবার এগিয়ে গেল। অন্ধকারে হাত বুলিয়ে কুমারও বুঝলে দরজাই বটে। তার পাল্লা দুটো খোলা। সেও চৌকাঠ পার হয়ে গেল।
তারপর দুদিকে হাত বাড়িয়েও আর দেওয়াল খুঁজে পেলে না। সুড়িপথ তাহলে শেষ হয়েছে। কিন্তু তারা কোথায় এসেছে? এটা ঘর না অন্য কিছু? এখানেও দুর্গন্ধের অভাব নেই। ওপর পানে চাইলে অন্ধকার ছাড়া আর কিছু দেখা যায় না। কিন্তু কুমার অনুভব করলে যে সুড়িপথের থমথমে বদ্ধ বাতাস আর এখানে স্তম্ভিত হয়ে নেই। তারা দুজনেই সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে সন্দিগ্ধভাবে খানিকক্ষণ কান পেতে রইল এবং অন্ধকারের মধ্যে দেখবার কোনো কিছু খুঁজতে লাগল। কিন্তু কিছু দেখাও যায় না, কিছু শোনাও যায় না, যেন দেহশূন্য মৃতের রাজ্য। অনেকক্ষণ অপেক্ষা করার পর মোহনলাল আবার তার ইলেকট্রিক লণ্ঠনটা জ্বালালে। এটা প্রকাণ্ড একটা হল ঘরের মতো, কিন্তু এটা ঘর নয়। কারণ ঘর বলতে যা বোঝায় এই জায়গাটাকে তা বলা যায় না। এটা একটা প্রকাণ্ড উঠোনের চেয়েও বড় জায়গা। কিন্তু মাথার উপরে রয়েছে ছাদ, মাঝে মাঝে থাম। ছাদের ভার রয়েছে তাদের উপরেই। হঠাৎ মোহনলাল সবিস্ময়ে একটা অব্যক্ত শব্দ করে উঠল। তারপরেই কুমারের একখানা হাত চেপে ধরে বললে, দেখুন কুমারবাবু, দেখুন। কি ভয়ানক! কুমার রুদ্ধশ্বাসে আড়ষ্ট নেত্রে দেখলে তাদের কাছ থেকে হাত দশেক তফাতেই পড়ে রয়েছে একটা মরার মাথা, এবং সেই মাথাটার পাশেই মাটির উপরে এলানো রয়েছে স্ত্রীলোকের মাথার একরাশি কালো চুল। খানিকক্ষণ এক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে থেকে একটা নিঃশ্বাস ফেলে মোহনলাল বললে, ওই মরার মাথা থেকেই ও চুলগুলো খসে পড়েছে। ও মাথাটা নিশ্চয়ই কোনো স্ত্রীলোকের। কুমার বললে, হ্যাঁ, এখনও ও মাথাটার আশেপাশে কিছু কিছু চুল লেগে রয়েছে। যার ওই মাথা, নিশ্চয়ই সে বেশি দিন মরেনি। মোহনলাল দুঃখিত স্বরে বললে, অভাগীর মৃত্যু হয়েছে হয়তো কোনো অমাবস্যার রাতেই। কুমার সচমকে প্রশ্ন করলে, কি বলছেন আপনি? আপনার এখানে আসা উচিত হয়নি। আপনি নিজের চোখে যখন ব্যবহার করতে শেখেননি, তখন এই রহস্যের কিনারা করবার শক্তিও আপনার নেই। আপনি জানেন যে বাঘের কবলে পড়ে এখানে অনেক স্ত্রীলোকের প্রাণ গিয়েছে। আমাদের সামনে যে মরার মাথাটা পড়ে রয়েছে, ওটা যে কোনো স্ত্রীলোকের মাথা, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। তার উপরে আপনি কি এও দেখতে পাচ্ছেন না যে এই জায়গাটা নরম মাটির উপরে চারিদিকে রয়েছে বাঘের থাবার দাগ? দুয়ে দুয়ে যোগ করলে কি হয় তা জানেন তো? 4। এই মরার মাথাটা হচ্ছে 2, আর বাঘের থাবার দাগ হচ্ছে 2। এই 2 আর 2 যোগ করুন, 4 ছাড়া আর কিছুই হবে না। অমাবস্যার রাতে এখানে বাঘের উপদ্রব না হলে আমরা আজ ওই মরার মাথাটাকে কখনোই এই জায়গায় দেখতে পেতুম না। অপ্রতিভ কুমার মাথা হেঁট করে মোহনলালের এই বক্তৃতা নীরবে সহ্য করলে। মোহনলালের সূক্ষ্ম বুদ্ধি ও তীক্ষ্ণ দৃষ্টির কাছে আজ সে হার না মেনে পারলে না। মোহনলাল লণ্ঠনটা সামনের দিকে এগিয়ে আবার বললে, কুমারবাবু, ওদিকটাও দেখেছেন? খানিক তফাতে দেখা গেল একরাশ হাড়ের স্তূপ। মানুষের হাতের হাড়, পায়ের হাড়, বুকের হাড়, মাথার খুলি। কত মানুষের হাড় যে ওখানে জড়ো করা আছে তা কে জানে। দেখলেই বুক ধরাস করে ওঠে। এই যে মরার হাড়ের দেশ, যাদের ওই হাড়, তাদের অশান্ত প্রেতাত্মারাও কি আজ এই অন্ধকার কোটরের আনাচে কানাচে আনাগোনা করছে নিজের দেহের শুকনো হাড়গুলোকে আবার ফিরে পাবার জন্যে? কেন সে জানে না, কুমারের বারবার মনে হতে লাগল ইলেকট্রিক লণ্ঠনের আলোক রেখার ওপারে গাঢ় কালো অন্ধকার যেখানে এই চিররাত্রির আলোকহীন গর্তের মধ্যে থমথম করছে, সেখানে দল বেঁধে দাঁড়িয়ে মানুষের চোখে অদৃশ্য হয়ে কারা সব প্রেত লোকের নিঃশব্দ ভাষায় ফিসফিস করে কথা কইছে আর ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করছে। এতক্ষণ ওই বিভৎস অস্থিস্তূপের চারপাশে সার বেঁধে বসে যেন তারা নিজেদের মৃতদেহের হাড়গুলো খুঁজে বার করবার জন্য হাতড়ে দেখছিল। এখন মানুষের হাতের আলোর ছোঁয়া লাগবার ভয়ে
তারা সবাই অন্ধকারের ভিতরে গিয়ে লুকিয়েছে। কুমার আর থাকতে না পেরে দুই হাতে মোহনলালের দুই কাঁধ প্রাণপণে চেপে ধরে বললে, মোহনবাবু, আর নয়, এখানে আর আমি থাকতে পারছি না। আকাশের আলোর জন্যে প্রাণ আমার ছটফট করছে। চলুন, বাইরে যাই, চলুন। মোহনলাল বললে, কুমারবাবু, আমারও মনটা কেমন ছ্যাঁত ছ্যাঁত করছে। মনে হচ্ছে যেন ভগবানের চোখ কখনো এই অভিশপ্ত অন্ধকারের ভিতরে সদয় দৃষ্টিপাত করেনি। জ্যান্ত মানুষ যেন কখনো এখানে আসতে সাহস করেনি। আমিও আপনার মতো বাইরে যেতে পারলেই বাঁচি, কিন্তু তার আগে একবার ওদিকটায় কী আছে দেখে যেতে চাই। আসুন। কুমারের হাত ধরে মোহনলাল আবার সামনের দিকে এগিয়ে গেল। তারপর 30 জমি পার হয়েই হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। কুমার আশ্চর্য নেত্রে দেখলে সেখানেও ওপরে ছাদ রয়েছে, কিন্তু সামনের দিকে নিচে আর মাটি নেই। থই থই করছে জল আর জল। বাঁ দিকে দেওয়াল এবং সামনের দিকেও প্রায় 30-35 ফুট পরে আর একটা খাড়া দেওয়াল। তারই ভিতরে একটা জলে পরিপূর্ণ দীর্ঘ খাল ডান দিকে সমান চলে গিয়ে অন্ধকারের ভিতরে কোথায় যে হারিয়ে গিয়েছে তার কোনো পাত্তা পাবার জো নেই। কুমার অবাক হয়ে জলের দিকে তাকিয়ে আছে। হঠাৎ পিছন দিকে কেমন একটা অস্ফুট শব্দ হলো। মোহনলাল বিদ্যুতের মতো ফিরে হাতের লণ্ঠনটা সম্মুখে এগিয়ে ধরলে এবং তারপরেই লণ্ঠনের আলোটা নিভিয়ে দিল। সে কি দৃশ্য! অনেক দূরে সুরিপথের যে দরজা দিয়ে তারা এখানে এসেছে, সেই দরজার ভিতর দিয়ে দলে দলে কারা সব হল ঘরের ভিতরে সে ঢুকছে। তাদের অনেকের হাতে হ্যারিকেন লণ্ঠন, কারুর হাতে বন্দুক এবং কারুর কারুর হাতে চকচক করছে বর্ষা বা তরোয়াল। তাদের চেহারা কালো কালো, গা আদুর এবং চোখ দিয়ে ঝরছে যেন হিংসার অগ্নিশিখা। কিন্তু মোহনলাল ইলেকট্রিক লণ্ঠন নিভিয়ে ফেলবার আগেই আগন্তুকরা তাদের দেখে ফেললে এবং সঙ্গে সঙ্গে তাদেরও হাতের সমস্ত আলো নিভে গেল। তারপরেই বন্দুকের আওয়াজ হলো, গুরুম গুরুম গুরুম। কুমার ও মোহনলালের আশপাশ দিয়ে 3-4টে বন্দুকের গুলি শো শো করে চলে গেল। মোহনলাল বলে উঠল, কুমারবাবু, লাফিয়ে পড়ুন, লাফিয়ে পড়ুন। কোথায়? এই খালের জলে। বাঁচতে চান তো লাফিয়ে পড়ুন। বলেই মোহনলাল লাফ মারলে। সঙ্গে সঙ্গে কুমারও দিলে মস্ত এক লাফ। ঝপাং ঝপাং করে দুজনেই জলের ভিতর গিয়ে পড়ল। মোহনলাল ইলেকট্রিক লণ্ঠনটা আর একবার জ্বালিয়ে বললে, এ জলে দেখছি স্রোতের টান। নিশ্চয়ই কোনো নদীর সঙ্গে এর যোগ আছে। সাঁতার দিয়ে স্রোতের টানের সঙ্গে ভেসে চলুন। মোহনলালের মুখের কথা শেষ হতে না হতেই হাত কয়েক তফাতে জল তোলপাড় করে প্রকাণ্ড কি একটা ভেসে উঠল। কুমার সভয়ে বললে, কুমির, কুমির। অন্ধকার। সামনে দপদপ করে 2 টুকরো আগুন জ্বলছে। সে দুটো কুমিরের চোখ না সাক্ষাৎ মৃত্যুর চোখ? ওপাশ থেকে মোহনলালের স্থির, গভীর অথচ দ্রুত কণ্ঠস্বর শোনা গেল, কুমারবাবু, টপ করে ডুব দিন। ডুব সাঁতার দিয়ে যতটা পারেন ভেসে যান। আবার ভেসে উঠে নিঃশ্বাস নিয়ে ডুব দিয়ে অন্যদিকে এগিয়ে যান। এইভাবে একবার ভেসে উঠে নিঃশ্বাস নিয়ে আবার ডুব দিয়ে এঁকে বেঁকে এগিয়ে চলুন। মোহনলালের মুখের কথা শেষ হতে না হতেই সামনের আগুন চোখ দুটো নিভে গেল। কুমার বুঝলে কুমির শিকার ধরবার জন্যে ডুব দিলে। সঙ্গে সঙ্গে সেও দিলে ডুব। নিঃশ্বাস বন্ধ করে জলের তলা দিয়ে ডান দিকে যতটা পারলে সাঁতরে এগিয়ে গেল। তারপর ভেসে উঠে নিঃশ্বাস নিয়েই আবার ডুব দিয়ে ডান দিকে এগিয়ে গেল। এমনি করেই বারংবার ভেসে এবং বারংবার ডুবে এঁকে বেঁকে কুমার অনেকক্ষণ সাঁতার দিলে। সঙ্গে সঙ্গে সে ভাবতে লাগলো, মোহনলাল বিপদেও কি অটল, কি তার স্থির বুদ্ধি। সামনে ভীষণ কুমির দেখে সে যখন ভয়ে ভেবড়ে পড়েছে, মোহনলালের মাথা তখন বিপদ থেকে মুক্তিলাভের উপায় চিন্তা করছে। মোহনলাল যে কৌশল তাকে শিখিয়ে দিলে সেটা সেও জানত,
কিন্তু কুমিরের মুখে পড়ে তার কথা সে স্রেফ ভুলে গিয়েছিল। কুমিররা লক্ষ্য স্থির করে জলের উপরে ভেসে উঠেই তারপর ডুব দিয়ে ঠিক লক্ষ্যস্থলে গিয়ে শিকার ধরে। কিন্তু ইতিমধ্যে যাকে সে ধরবে সে যদি স্থান পরিবর্তন করে তাহলে কুমির তাকে আর ধরতে পারে না। খানিকক্ষণ পরেই কুমার দেখলে যে সামনের দিকে দূরে দিনের ধবধবে আলো দেখা যাচ্ছে। তাহলে ওইটাই হচ্ছে সুরঙ্গ খালের মুখ। কিন্তু পিছনে কালো জল তোলপাড় করে যে নির্দয় মৃত্যু তখনও এগিয়ে আসছে, তার কবল থেকে উদ্ধার পাবার জন্যে তাকে তখনই আবার ডুব দিতে হলো। আলো দেখে খুশি হবার বা মোহনলালের খোঁজ নেবার অবসর কুমারের এখন নেই। সুরঙ্গ খাল শেষ হলো। কুমার বাইরের উজ্জ্বল সূর্যকিরণে এসে দেখলে অদূরেই মোহনলালও নদীর ওপরে ভেসে উঠল। কুমার বুঝলে খাল কেটে গায়ের কাজল নদীর জলই সেই প্রকাণ্ড সুরঙ্গের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। নিশ্চয়ই এসব হচ্ছে সেকেলে ডাকাতদের কাণ্ড। পিছনে তাকিয়েই দেখলে সেই একগুঁয়ে কুমিরটাও জলের ওপরে জেগে উঠল মোহনলালের খুব কাছেই। মোহনলাল ক্রুদ্ধ ও বিরক্ত স্বরে চেঁচিয়ে বললে, ভারী তো জ্বালালে দেখছি, এই আপদ যে কিছুতেই আমাদের সঙ্গ ছাড়তে চায় না। কুমির ও মোহনলাল আবার জলের তলায় অদৃশ্য হলো। এবারে কুমার আর ডুব দিলে না, কারণ সে বুঝে নিলে কুমিরের লক্ষ্য এখন মোহনলালের দিকেই। আবার মোহনলাল খানিকটা তফাতে গিয়ে ভেসে উঠল এবং কুমিরটাও ভেসে উঠল ঠিক সেইখানেই, একটু আগেই মোহনলাল যেখান থেকে ডুব মেরেছিল। আবার শিকার ফসকেছে দেখে কুমিরটা ভীষণ আক্রোশে জলের ওপরে ল্যাজ আছড়াতে লাগলো। মানুষ খেতে এসে তাকে এমন বিষম পরিশ্রম বোধহয় আর কখনো করতে হয়নি। মোহনলাল বললে, না, এ লুকোচুরি খেলা আর ভালো লাগছে না, দেখি এতেও বেটা ভয় পায় কি না। বলেই সে কুমিরের চোখ টিপ করে ওপরে ওপরে 3 বার রিভলভার ছুঁড়ে সাত করে জলের তলায় নেমে গেল। সঙ্গে সঙ্গে কুমিরও অদৃশ্য। রিভলভারের গুলিতে কুমির যে মরবে না কুমার তা জানত। যত বড় জানোয়ারি হোক, সাত করে কেউ রিভলভারের গুলি হজম করতে চায় না। তাই এবার মোহনলাল ভেসে উঠবার পরেও কুমিরটার লেজের একটুখানি ডগা পর্যন্ত দেখা গেল না। মোহনলাল বললে, মানুষ খাবার চেষ্টা করলে যে সব সময় আরাম পাওয়া যায় না, কুমিরটা বোধহয় তা বুঝতে পেরেছে। অন্তত তার একটা চোখ যে কানা হয়ে যায়নি তাই বা কে বলতে পারে। চলুন কুমারবাবু, আমরা ডাঙায় গিয়ে উঠি। তীরে উঠে মোহনলাল বললে, এসেছিলুম পটলবাবুর সঙ্গে দেখা করতে, কিন্তু আপনি কি বলেন কুমারবাবু, এই অবস্থায় আমাদের কি আর কোনো ভদ্রলোকের সঙ্গে দেখা করতে যাওয়া উচিত? কুমার বললে, পটলবাবুর সঙ্গে আর একদিন দেখা করলেই চলবে। আর সত্যি কথা বলতে কি, পটলবাবুর ওপরে আমার অত্যন্ত সন্দেহ হচ্ছে। কেন? পটলবাবুর বাড়ির ভেতরে আজ যা দেখলুম, তার সঙ্গে তার যে যোগ নেই, এটা কি বিশ্বাস করা যায়? না, বিশ্বাস করা যায় না। কিন্তু পটলবাবু তো অনায়াসেই বলতে পারেন যে এই সেকেলে প্রকাণ্ড অট্টালিকার ভাঙা ইটের রাশির ভেতরে কোনো মানুষ ভরসা করে পা বাড়ায় না। তিনি এর বারমহলটাই মেরামত করে নিয়েছেন। এর ভেতরে তিনিও কোনো দিন ঢোকেননি। সুতরাং এর মধ্যে কি হচ্ছে না হচ্ছে তা তিনি কেমন করে জানবেন? তিনি বললেই আমরা কি মেনে নেব? অগত্যা, না মেনে উপায় কি? আমাদের প্রমাণ কোথায়? বাড়ির ভাঙা মহলগুলো তো দিনরাতি খোলা পড়ে থাকে। বাইরের যে কোনো লোক যখন খুশি তার ভেতরে ঢুকতে পারে, যেমন আজ আমরা ঢুকেছিলাম। অথচ পটলবাবু কিছুই টের পাননি। ডাকাত বা অন্য কোনো বদমাইশের দল কোনো অজানা গুপ্তপথ দিয়ে তার মধ্যে ঢুকে কখন কোথায় আস্তানা পাতে সে কথা তিনি কি করে জানবেন? ভাঙা বাড়ির ভেতরে যে বাঘের আড্ডা আছে এটাও তার পক্ষে জানা সম্ভব নয়। আর বুনো বাঘ যদি মানুষ ধরে খায়, সেজন্যে কেউ পটলবাবুর ঘাড়ে দোষ চাপাতে পারে না। আর এ হচ্ছে আশ্চর্য বুনো বাঘ। পুরো বাড়িতে থাকে, তিথি নক্ষত্রের খবর রাখে। অমাবস্যার রাত না হলে তার খিদে হয় না। গয়না পরা স্ত্রীলোক ছাড়া আর কারুকে সে ধরে না। আবার সঙ্গে করে আনে ডাকাতের দল।
কুমার সন্দেহপূর্ণ কণ্ঠে বললে, প্রতি অমাবস্যার রাতে এখানে এসে যে দেখা দেয় সে কি সত্যি সত্যি বাঘ না আর কিছু? আপনি তো স্বচক্ষেই বাঘটাকে দেখেছেন, আমিও দেখেছি। এ যে আসল বাঘই বটে তারও প্রমাণ আজ পেয়েছি। পোড়োবাড়ির অন্ধকার গহ্বরে মানুষের হাড়ে স্তূপ তো দেখেছেন। যাদের রক্ত মাংস গেছে বাঘের জঠরে, সেই অভাগীদেরই হাড়ের রাশি সেখানে পড়ে রয়েছে। কুমার ভাবতে ভাবতে বললে, এই বাঘ কি মায়া বাঘ না এসব ভুতুরে কাণ্ড? গায়ের লোকেরাও বলে এসব ভুতুরে কাণ্ড, কিন্তু বিংশ শতাব্দীর ইংরেজ আইনের কাছে ভুতুরে কাণ্ড বলে কোনো কাণ্ডই নেই। আমরা একালের সভ্য লোক, ভূত তো কোন ছাড়, ভগবানকেই আমরা উড়িয়ে দিতে পারলে বেঁচে যাই। কিন্তু যাক সে কথা। এখন আপনি কি করবেন? থানায় ফিরে যাব? কিন্তু সাবধান, আজ যা দেখেছেন থানার কারুর কাছে তা প্রকাশ করবেন না। অমাবস্যার রাতের রহস্য যদি জানতে চান তাহলে একেবারে মুখ বন্ধ করে রাখবেন। পুলিশের কাছে এখন কিছু জানালেই তারা বোকার মতো গোলমাল করে সব গুলিয়ে দেবে। আজ যা দেখলুম তাতে মনে হয় আপনি চুপচাপ থাকলে আসছে অমাবস্যাতেই সব রহস্যের কিনারা হয়ে যাবে। আজ আর এর বেশি কিছু বলবো না, নমস্কার। মোহনলাল তার বাসার দিকে চলে গেল। কুমার চিন্তিত মুখে থানার দিকে এগিয়ে চলল। থানার কাজ বরাবর এসে সে দেখলে চন্দ্রবাবু একদল পাহারাওয়ালা নিয়ে থানার ভিতর থেকে বেরিয়ে আসছেন। কুমারকে দেখেই তাড়াতাড়ি তার কাছে এসে বললেন, এই যে কুমার, তোমার জন্যে আমার বড় ভাবনা হয়েছিল। কেন চন্দ্রবাবু? আমি শুনলুম তুমি আর মোহনলাল নাকি নদীতে কুমিরের মুখে পড়েছ। এখন তোমাকে দেখে আমার সকল ভাবনা দূর হলো। যাক, এই যাত্রা তাহলে তুমি বেঁচে গিয়েছ। এই যাত্রা কেন চন্দ্রবাবু, অনেক যাত্রায় এমনই আমি বেঁচে গেছি। তবে একদিনের যাত্রায় মরণকে যে আর ফাঁকি দিতে পারবো না সে বিষয়ে কোনোই সন্দেহ নেই। কুমিরটা কি মোহনলালের রিভলভারের গুলি খেয়েই পালিয়ে গেছে? গায়ের চারিদিকেই আমার গুপ্তচর আছে, এ কথা তো তুমি জানো। কিন্তু মোহনলাল কোথায়? তিনি বাসায় গিয়েছেন। তুমি থানায় গিয়ে ভিজে কাপড় চোপড়গুলো বদলে ফেলো, ততক্ষণে আমি মোহনলালের বাড়িটা একবার ঘুরে আসি। কেন, সেখানে আবার কি দরকার? চন্দ্রবাবু এগুতে এগুতে বললেন, আমি মোহনলালকে গ্রেপ্তার করতে যাচ্ছি। চন্দ্রবাবু যাচ্ছেন মোহনলালকে গ্রেপ্তার করতে? কেন? থানার ভিতরে গিয়ে এখন ভিজে কাপড় চোপড়গুলো ছেড়ে কুমারের কিঞ্চিত বিশ্রাম নেওয়া উচিত। কিন্তু চন্দ্রবাবুর কথা শুনে কুমার বিশ্রামের কথা একেবারে ভুলে গেল। তাড়াতাড়ি চন্দ্রবাবুর পিছনে ছুটে গিয়ে কুমার জিজ্ঞাসা করলে, মোহনলালবাবু কি করেছেন? আপনি তাকে গ্রেপ্তার করবেন কেন? চন্দ্রবাবু বললেন, তুমি তো জানো কুমার, মোহনলালের ওপরে গোড়া থেকে আমার সন্দেহ আছে। কে সে? কোথাকার লোক? এত বেড়াবার জায়গা থাকতে মানুষপুরেই বা তার বেড়াতে আসবার শখ হলো কেন? এ সব কিছুই আন্দাজ করবার উপায় নেই। তার সবই যেন রহস্যময়। আমার গুপ্তচর দেখেছে সে প্রায়ই নিশুতি রাতে বাসা থেকে বেরিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে কোথায় অদৃশ্য হয়ে যায়। ভেবে দেখো, মানুষপুরে সন্ধে হলে যখন সবাই দরজায় খিল এঁটে ভয়ে কাঁপতে থাকে, মোহনলাল তখন সুন্দরবনের ঝোপে ঝোপে ঘুরে বেড়ায়। তাই তো পটলবাবু সন্দেহ করেন যে মোহনলাল হচ্ছে ভুলু ডাকাতদেরই দলের লোক। কুমার বললে, কিন্তু এসব তো খালি সন্দেহের কথা। মোহনলালবাবুকে গ্রেপ্তার করতে পারেন এমন কোনো প্রমাণ তো আপনি পাননি। এতদিন তা পাইনি বলেই গ্রেপ্তার করিনি। তবে মোহনলাল যে সাংঘাতিক লোক, এবারে সে প্রমাণ আমি পেয়েছি। প্রমাণ? কি প্রমাণ? চন্দ্রবাবু বললেন, আমার গুপ্তচর এসে কিছুদিন আগে খবর দিয়ে গিয়েছিল যে মোহনলালকে সে একটা রিভলভার সাপ করতে দেখেছে। জানো তো, রিভলভার ব্যবহার করলে লাইসেন্স নিতে হয়। আমি কলকাতায় তার করে জেনেছি যে মোহনলালের নামে কোনো রিভলভারের লাইসেন্স নেই। এ একটা কত বড় অপরাধ তা কি বুঝতে পারছো কুমার? লাইসেন্স নেই, মোহনলাল তবু রিভলভার ব্যবহার করছে। বিপ্লববাদী কি ডাকাত ছাড়া এমন কাজ আর কেউ করে না। আপাতত এই অপরাধেই আমি মোহনলালকে গ্রেপ্তার করতে যাচ্ছি। কুমার অবাক হয়ে ভাবতে লাগল, তবে কি মোহনলাল সত্যি সত্যিই দোষী? সে কি ডাকাত?
মানুষ খুন করাই কি তার ব্যবসা? কিন্তু তাহলে অমাবস্যার রাতের রহস্য আবিষ্কার করবার জন্যে তার এত বেশি আগ্রহ কেন? আর মোহনলাল যদি ডাকাতদেরই কেউ হয়, তবে পটলবাবুর ভাঙা বাড়ির ভিতরে গিয়ে ডাকাতদের দেখে ভয়ে পালিয়ে এলো কেন? এসব কি ছলনা? তার চোখে ধুলো দেবার চেষ্টা? এমনই সব কথা ভাবতে ভাবতে চন্দ্রবাবু ও পাহারাওয়ালাদের সঙ্গে সঙ্গে কুমার এগিয়ে চলল এবং ক্রমে অশ্বত্থ বট ও তাল নারিকেলের ছায়া খেলানো আঁকাবাঁকা মেটে পথ দিয়ে কুমার মোহনলালের বাসার সম্মুখে গিয়ে পড়ল। খানিকটা খোলা জমি, মাঝখানে একখানা ছোট তেতলা বাড়ি, ডান পাশে মস্ত একটা বাঁশঝাড় অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে বাতাসে দোল খাচ্ছে এবং বাম পাশ দিয়ে বর্ষায় কাজলা নদীর ঘোলা জল নাচতে নাচতে ছুটে যাচ্ছে। চন্দ্রবাবু ও কুমার বাড়ির সদর দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দরজা ভিতর থেকে বন্ধ। চন্দ্রবাবু দুজন পাহারাওয়ালাকে ডেকে বললেন, বাড়ির পেছনে একটা খিড়কির দরজা আছে, তোমরা সেই দরজায় গিয়ে পাহারা দাও। পাহারাওয়ালারা তার হুকুম তামিল করতে ছুটল। চন্দ্রবাবু দরজার কড়া নাড়তে লাগলেন, কিন্তু কোনোই সাড়া পাওয়া গেল না। চন্দ্রবাবু কড়া নাড়তে নাড়তে এবারে চিৎকার শুরু করলেন, মোহনলাল বাবু, ও মোহনলাল বাবু। সারা শব্দ কিছুই নেই। আরও কিছুক্ষণ কড়া নেড়ে ও চিৎকার করে চন্দ্রবাবু শেষটা খাপ্পা হয়ে বললেন, মোহনলাল বাবু, এ ভালো হচ্ছে না, কিন্তু এবারে আমরা দরজাটা ভেঙে ফেলব। এতক্ষণে দরজাটা খুলে গেল। মস্ত বড় একমুখ পাকা দাড়িগোঁফ নিয়ে একটা খোট্টা চাকর দরজার উপরে এসে দাঁড়ালো। ভাঙা ভাঙা বাংলায় জিজ্ঞাসা করলে, কাকে খোঁজা হচ্ছে? চন্দ্রবাবু বললেন, মোহনলাল বাবু কোথায়? সে জানালে, বাবু তেতলার ছাদের ওপর আছেন। তাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে চারজন পাহারাওয়ালার সঙ্গে চন্দ্রবাবু বেগে বাড়ির ভিতরে গিয়ে ঢুকলেন। কুমারও পিছনে পিছনে গেল। সামনেই সিঁড়ি। সিঁড়ি দিয়ে সকলে দ্রুত পদে একেবারে তেতলার ছাদে গিয়ে উঠল। তেতলার ছাদের উপরে একটা চিলে ছাদ। মোহনলাল পরম নিশ্চিন্ত মুখে সেই ছাদের ধারে পা ঝুলিয়ে বসে আছে। চন্দ্রবাবু বললেন, চেঁচিয়ে চেঁচিয়ে আমার গলা ভেঙে গেল, তবু মশাইয়ের সাড়া পাওয়া যাচ্ছিল না কেন? মোহনলাল গভীরভাবে শান্ত স্বরে বললে, আমি যে গান গাইছিলুম, গান গাইতে গাইতে সাড়া দেব কেমন করে? চন্দ্রবাবু চোটে মোটে বললেন, আবার ঠাট্টা হচ্ছে? এখন লক্ষ্মী ছেলের মতো সুরসুর করে ওখান থেকে নেমে এসো দেখি, তারপর দেখা যাবে তুমি কেমন গান গাইতে পারো। মোহনলাল একগাল হেসে বললে, আমাকে এত আদর করে নিচে নামতে বলছেন কেন চন্দ্রবাবু? চন্দ্রবাবু বললেন, তোমাকে দিল্লির লাড্ডু খাওয়াবো কি না, তাই এত সাদাসাদি করছি। মোহনলাল খুব ফুর্তির সঙ্গে দুই হাতে তুড়ি দিয়ে ঘন ঘন মাথা নাড়তে নাড়তে গান ধরে দিলে, লাড্ডু যদি এনে থাকে গিয়ে দাদা দিল্লি, ঢেকে ঢুকে রেখো যেন খায় না কো বিল্লি, কিবা তার তুল্য শুনে মন ভুলল, খেলে যেন বলো না কো কেন সব গিল্লি। চন্দ্রবাবু রেগে টং হয়ে বললেন, আবার আমার সঙ্গে মশকরা? দাঁড়াও, দেখাচ্ছি তোমায় মজাটা। মোহনলাল তেমনি হাসি মুখে বললে, মজা দেখাবেন? দেখান না চন্দ্রবাবু, আমি মজা দেখতে ভারী ভালোবাসি। হ্যাঁ, দু হাতে যখন লোহার বালা পড়বে মজাটা তখন ভালো করেই টের পাবে বাছাধন। বিস্মিত স্বরে মোহনলাল বললে, লোহার বালা? সে কি দাদা, আপনাদের দেশে সোনার বালা কেউ পড়ে না? চন্দ্রবাবু হুঙ্কার দিয়ে বলে উঠলেন, ফের ঠাট্টা? তবে রে পাজি, তবে রে ডাকু। চৌকিদার, যাও চিলের ছাদে উঠে ও বদমাইশটাকে কান ধরে টেনে নামিয়ে নিয়ে এসো তো। পাহারাওয়ালারা অগ্রসর হলো, কিন্তু মোহনলাল একটুও দমল না। হো হো করে হেসে উঠে ডান হাতখানা হঠাৎ মাথার ওপর তুলে এসে বললে, আমার ডান হাতে কি রয়েছে সেটা দেখতে পাচ্ছেন তো? মোহনলালের ডান হাতে কালো রঙের গোলাকার কি একটা জিনিস রয়েছে বটে। চন্দ্রবাবু
সন্দেহপূর্ণ স্বরে জিজ্ঞাসা করলেন, কি ওটা? বোমা। পাহারাওয়ালারা তাড়াতাড়ি পিছিয়ে এলো। মোহনলাল বললে, আমার দিকে কেউ আর এক পা এগিয়ে এলেই আমি এই বোমা ছুড়ব, সঙ্গে সঙ্গে সমস্ত বাড়িখানা উড়ে যাবে। চন্দ্রবাবু শুকনো গলায় বললেন, কিন্তু তাহলে তুমিও বাঁচবে না। না, আমিও বাঁচব না, আপনারাও বাঁচবেন না। চন্দ্রবাবু খানিকক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। তারপর বললেন, মোহনলাল, আমাকে ভয় দেখিয়ে তুমি পালাতে পারবে না। কর্তব্যের জন্যে যদি আমাকে মরতে হয় তাহলে আমি মরতেও রাজি আছি। আচম্বিতে ভীষণ চিৎকার করে মোহনলাল বললে, তবে মর। বলেই হাতের সেই বোমাটা সে সজোরে চন্দ্রবাবুর দিকে নিক্ষেপ করলে। পর মুহূর্তে কুমারের মনে হলো চোখের সামনে সারা পৃথিবীর আলো দপ করে নিভে গেল এবং ভয়ঙ্কর একটা শব্দের সঙ্গে রাশিকৃত ভাঙা ইটকাঠ, ধুলোবালি ও রাবিশের ফোয়ারার মধ্যে তার দেহটা হাড়গোড় ভাঙা দয়ের মতো আকাশের দিকে ঠিকরে উঠে গেল। এবং তারপরে বিস্ময় আর আতঙ্কের প্রথম ধাক্কাটা সামলে দেখলে, না, তারা আকাশে উড়ে যায়নি, পৃথিবীতেই বিরাজ করছে এবং চোখের সম্মুখেই ছাদের ওপরে একটা কালো রবারের বল লাফিয়ে খেলা করছে। দু হাতে মুখ চেপে চন্দ্রবাবু ছাদের ওপরে হাঁটু গেড়ে বসে পড়েছেন এবং চারজন পাহারাওয়ালা চারদিকে চিৎপাত বা উপুর হয়ে পড়ে গড়াগড়ি দিচ্ছে। বারবার বিপদে পড়ে কুমারের আত্মসংবরণ করবার ক্ষমতা বেড়ে গিয়েছিল, তাই সকলের আগে সেই বুঝতে পারলে যে মোহনলাল যেটা ছুঁড়েছিল সেটা বোমা টোমা কিছুই নয়, একটা তুচ্ছ রবারের বল মাত্র। সকৌতুকে হেসে উঠে কুমার বললে, চন্দ্রবাবু, ও চন্দ্রবাবু, চোখ খুলে দেখুন, আমরা কেউ এখনো সশরীরে স্বর্গে যাইনি। যেন দুঃস্বপ্ন থেকে জেগে উঠে একটা নিঃশ্বাস ফেলে চন্দ্রবাবু বললেন, হ্যাঁ, আমরা বেঁচে আছি, আমরা মরিনি। বলো কি হে, বোমাটা তাহলে ফাটেনি? দুর্গা দুর্গা, মস্ত একটা ফাড়া কেটে গেল। কুমার বললে, না, বোমা ফাটেনি, ওই যে আপনার পায়ের তলাতেই বোমাটা পড়ে রয়েছে। ঠিক স্প্রিংওয়ালা পুতুলের মতো মস্ত একটা লাফ মেরে দাঁড়িয়ে উঠে চন্দ্রবাবু বললেন, বলো কি হে চৌকিদার, এই চৌকিদার, বোমাটা শিগগির এখান থেকে সরিয়ে ফেলো, শিগগির, নইলে এখনও হয়তো ওটা ফাটতে পারে। কুমার বললে, ঠান্ডা হন চন্দ্রবাবু, ঠান্ডা হন, বোমা ছোড়েনি, ওটা রবারের বল ছাড়া আর কিছুই নয়। চন্দ্রবাবু অনেকক্ষণ নিষ্পলক চোখে বলটার দিকে তাকিয়ে থেকে হঠাৎ গর্জন করে বললেন, কে আবার আমার সঙ্গে ঠাট্টা? তবে রে রাস্কেল। বলে চিলে ছাদের দিকে কটমট করে তাকিয়েই তার মুখ যেন সাদা হয়ে গেল। বিদ্যুতের মতো চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে হাঁপাতে হাঁপাতে তিনি আবার বললেন, মোহনলাল, মোহনলাল কোথায় গেল? কুমার সচমকে চিলে ছাদের দিকে তাকিয়ে দেখলে, সত্যিই তো, সেখান থেকে মোহনলালের মূর্তি যেন ভোজবাজির মতো অদৃশ্য হয়েছে। চন্দ্রবাবু উৎকণ্ঠার সঙ্গে বললেন, কোথায় গেল মোহনলাল? কোন দিক দিয়ে এসে পালালো? কুমার বললে, এখান থেকে পালাবার কোনো পথই নেই। তবে কি সে মরিয়া হয়ে চারতলার ছাদ থেকেই নিচে লাফ মারলে? বলেই চন্দ্রবাবু ছুটে ছাদের ধারে গিয়ে নিম্ন দিকে দৃষ্টিপাত করলেন, কিন্তু সেখানেও মোহনলালের চিহ্ন মাত্র নেই। কপালে করাঘাত করে চন্দ্রবাবু বললেন, একটা বাজে আর বিশ্রী ঠাট্টা করে এ লোকটা কিনা আমাদের সকলের চোখে ধুলো দিয়ে পালালো। কি ভয়ানক লোক রে বাবা, এর পরেও আমার চাকরি আর কি করে বজায় থাকে বলো? কিন্তু কুমার এত সহজে বোঝা মানবার ছেলে নয়। সে কিছু না বলে বরাবর নেমে একতলায় গেল। তারপর বাড়ির বাইরে ঠিক চিলে ছাদের নিচে গিয়ে দাঁড়ালো। সেখানে যা দেখলে তা হচ্ছে এই, ঠিক চিলে ছাদের নিচেই মাটির ওপরে প্রায় 2 গাড়ি বালি স্তূপাকার হয়ে আছে এবং সেই বালি স্তূপের মধ্যে একটা বড় গর্ত। অনেক উঁচু থেকে যেন একটা ভারী জিনিস সেখানে এসে পড়েছে। মোহনলাল তাহলে ছাদের ওপর থেকে এই নরম বালির গাদায় লাফিয়ে পড়ে অনায়াসেই চম্পট দিয়েছে। কুমার তখনই চন্দ্রবাবুকে ডেকে এনে ব্যাপারটা দেখালে। দেখে শুনে চন্দ্রবাবু তো একেবারেই অবাক।
খানিক পরে দুই চোখ ছানা বড়ার মতো বড় করে তিনি বলে উঠলেন, সাবাস বুদ্ধি। মোহনলাল যে দেখছি পালাবার পথ আগে থেকেই ঠিক করে রেখেছিল। কুমার, আমি হলপ করে বলতে পারি, এই মোহনলাল বড় সহজ লোক নয়। সে এখানে বেড়াতেও আসেনি, এ ভুলু ডাকাতের চরও নয়। এ হচ্ছে নিজেই ভুলু ডাকাত। থানায় ফিরে আবার নতুন এক বিস্ময়। কুমার নিজের ঘরে ঢুকেই দেখলে মেঝের ওপর একখানা খাম পড়ে আছে, যেন জানলা গলিয়ে কেউ সেখানা ঘরের ভিতরে ছুঁড়ে ফেলে দিয়েছে। চিঠিখানা এই, কুমারবাবু, আসছে অমাবস্যার রাতে আপনি পটলবাবুর ভাঙা বাড়ির সুরিপথের কাছাকাছি ঝোপঝাপে কোথাও লুকিয়ে থাকবেন। সঙ্গে বন্দুক, রিভলভার আর টর্চ লাইট নিয়ে যেতে ভুলবেন না। আসছে অমাবস্যার রাতেই রহস্যের কিনারা হয়ে যাবে। ইতি বন্ধু। পুনঃ এই চিঠির কথা ঘুণাক্ষরেও চন্দ্রবাবুর কাছে প্রকাশ করবেন না। কুমার চিঠি পড়ে নিজের মনেই বললে, কেই চিঠি লিখেছে? বন্ধু? এখানে কি আমার বন্ধু? মোহনলাল? সে তো পলাতক। তবে কি বনের ভেতরে গর্তের ভিতর থেকে আমাকে যে উদ্ধার করেছিল, এ কি সেই ব্যক্তি? কে সে? কুমারের ভাবনায় বাধা পড়ল। আচম্বিতে ঝড়ের মতো চন্দ্রবাবু ঘরের ভিতরে প্রবেশ করলেন। তারও হাতে একখানা চিঠি। চন্দ্রবাবু বললেন, দেখো কুমার, এ আবার কি ব্যাপার? আমার শোবার ঘরের ভেতরে বাইরে থেকে এই চিঠিখানাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। চিঠিখানা নিয়ে কুমার বুঝলে একই লোক তাকে আর চন্দ্রবাবুকে চিঠি লিখেছে। এ পত্রখানায় লেখা ছিল, চন্দ্রবাবু, আসছে অমাবস্যার রাতে পটলবাবুর ভাঙা বাড়ির পিছনে কাজলা নদীর জল যেখানে সুরঙ্গ খালের মধ্যে গিয়ে ঢুকেছে, ঠিক সেইখানেই অনেক লোকজন আর অস্ত্র নিয়ে লুকিয়ে থাকবেন। সেই রাত্রেই আপনি ভুলু ডাকাতের দলকে গ্রেপ্তার করতে পারবেন। ইতি বন্ধু। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে। অমাবস্যার সেই ভয়ানক রাত আবার এসেছে, কিন্তু 12টা বাজতে এখনো অনেক দেরি। কুমার নিজের ঘরের জানলার ফাঁক দিয়ে দেখলে চন্দ্রবাবু ধরা চুরো পরে প্রস্তুত হচ্ছেন। সেই অজানা বন্ধুর কথা মতো চন্দ্রবাবু যে আজ পটলবাবুর বাড়ির পিছনে কাজলা নদীর সুরঙ্গ খালের মুখে গিয়ে সদল বলে পাহারা দিতে ভুলবেন না, কুমার তা বেশ জানত। এবং এটাও সে জানত যে যাবার আগে তারও ডাক পড়বে। চন্দ্রবাবু তাকেও তার সঙ্গে যেতে বলবেন। কিন্তু সেই অজানা বন্ধু তাকে ভাঙা বাড়ির সুরিপথের কাছাকাছি কোনো ঝোপে ঝাপে লুকিয়ে থাকতে বলেছে। চন্দ্রবাবুর কাছে আবার এ কথা প্রকাশ করতে বারণও আছে। তাই কুমার তাকে কোনো কথাই জানায়নি। কাজেই পাছে চন্দ্রবাবু তাকে সঙ্গে যাবার জন্য ডাকেন, সেই ভয়ে কুমার চুপি চুপি থানা থেকে আগে থাকতেই বেরিয়ে পড়ে পটলবাবুর বাড়ির দিকে রওনা হলো। কিন্তু এই অজানা বন্ধুই বা কে, আর চন্দ্রবাবুর কাছে এত লুকোচুরির কারণই বা কি, অনেক মাথা ঘামিয়েও কুমার সেটা আন্দাজ করতে পারেনি। আজও সেই কথাই ভাবতে ভাবতে কুমার অন্ধকারের ভিতর দিয়ে পথ চলতে লাগল। অন্ধকারকে আরও ঘন করে তুলে ওই তো পটলবাবুর প্রকাণ্ড ভগ্ন অট্টালিকা সামনেই দাঁড়িয়ে আছে। তার দেওয়ালকে শক্ত শিকড় দিয়ে জড়িয়ে ধরে যেসব বড় বড় অশ্বত্থ বট মাথা খাড়া করে আছে, প্রবল বাতাসে নিজেরা দুলতে দুলতে তারা যেন অন্ধকারকেও দুলিয়ে দিয়ে বলছে, সর সর সর, মর মর মর, মর মর মর। কুমারের মনে হলো অন্ধকার রাজ্যের ভিতর থেকে যেন সজাগ ভুতুরে পাহারাওয়ালারা কথা কইছে। আন্দাজে আন্দাজে সে সেই মস্ত বড় ভাঙা শিং দরজার তলায় গিয়ে দাঁড়ালো। কিন্তু অন্ধকারে আর তো এগোনো চলে না। কুমার কান পেতে খুব তীক্ষ্ণ চোখে চারিদিকে তাকিয়ে দেখলে, কিন্তু দেখাও যায় না, এবং গাছপালার মর্মর শব্দ ছাড়া আর কিছু শোনাও যায় না। সে তখন টর্চ লাইটটা টিপে মাঝে মাঝে আলো জেলে ধীরে ধীরে অগ্রসর হতে লাগলো। আবার সেই সব বিভীষিকা। মাথার উপরে উড়ন্ত প্রেতাত্মার মতো ঝটপট ঝটপট করে
বাদুড়ের দল যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। দুটো গোখরো সাপ ফনা তুলে ফোঁস করে উঠেই টর্চ লাইটের তীব্র আলোয় ভয় পেয়ে বিদ্যুতের মতো এঁকে বেঁকে পালিয়ে গেল। চক মেলানো ঘরগুলোর ও দালানের আনাচ কানাচ থেকে যেন কাদের হিংসুক, ক্ষুধিত ও জলজলে চোখ দেখা যায়। দিনের বেলাতেই যে নির্জন বিপদাপূর্ণ বাড়ির ভীষণতা মনকে একেবারে কাবু করে দেয়, অমাবস্যার কালো রাতে সেই বাড়ি যে আরও কত ভয়ানক হয়ে উঠতে পারে কুমারের আজ সেটা আর বুঝতে বাকি রইল না। তবু সেদিন মোহনলাল সঙ্গে ছিল, আর আজ সে একা। কুমারের প্রাণ খুব কঠিন, তাই এখনও সে অটল পদে এগিয়ে যাচ্ছে। অন্য কেউ হলে এতক্ষণে হয়তো অজ্ঞান হয়ে পড়ত। কুমার ভয় পেল না বটে, কিন্তু তারও বারবার মনে হতে লাগল এই প্রকাণ্ড পোড়ো বাড়িটা হানাবাড়ি না হয়ে যায় না। এ হচ্ছে নিষ্ঠুর ডাকাত জমিদারের বাড়ি। কত মানুষ এখানে যন্ত্রণায় ছটফট করতে করতে অপঘাতে মারা পড়েছে কে তা বলতে পারে? নিশ্চয়ই তাদের আত্মার গতি হয়নি। নিশ্চয়ই তারা নিঃশব্দে কেঁদে কেঁদে বাতাসে বাতাসে দীর্ঘশ্বাস ফেলে ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে এবং মাঝে মাঝে উকি মেরে তাকে দেখছে। আচম্বিতে কুমার সচমকে শুনলে ঠিক তার পিছনে কার পায়ের শব্দ। সে থমকে দাঁড়িয়ে পড়ল। কান পেতে শুনলে শব্দ টব্দ কিছুই নেই, তারই শুনবার ভুল। এই ভেবে কুমার আবার এগুলো, আবার সেই পায়ের শব্দ। আবার সে দাঁড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে পায়ের শব্দ থেমে গেল। না, তার শোনবার ভুল নয়, কেউ তার পিছু নিয়েছে। কিন্তু কে সে? ভূত না হিংস্র জন্তু? সন্তর্পণে কুমার অগ্রসর হল। অমনি সেই পায়ের শব্দ জেগে উঠল। হঠাৎ কুমার তীর বেগে ফিরে দাঁড়ালো। তার এক হাতে জ্বলন্ত টর্চ লাইট, আর এক হাতে রিভলভার। কারুকে দেখা গেল না বটে, কিন্তু উঠানের ওপরে একটা মস্ত ঝোপ তুলছে। কেউ কি ওখানে লুকিয়ে আছে? যদি সে তাকে দেখে থাকে তাহলে তারও আর আত্মগোপন করা বৃথা। অত্যন্ত সাবধানে রিভলভারের ঘোড়ার উপরে আঙুল রেখে টর্চের পূর্ণ আলো ঝোপের ওপরে ফেলে কুমার পায়ে পায়ে সেই দিকে ফিরে গেল। ঝোপের সম্মুখে গিয়ে কুমার শুনিয়ে শুনিয়ে বললে, যদি কেউ এখানে থাকে তাহলে বেরিয়ে এসো, নইলে এই আমি গুলি করলুম। কোনো সাড়া নেই। ভালো করে সে তখন ঝোপটা নেড়েচেড়ে দেখলে, কিন্তু কিছুই আবিষ্কার করতে পারলে না। কেবল খানিক তফাতে আর একটা ঝোপ থেকে একটা শেয়াল বেরিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালালো। হয়তো ওই শেয়ালের পায়ের শব্দেই সে ভয় পেয়েছে। এই ভেবে কুমার আবার অগ্রসর হল। দুপা যায়, থামে, আর শোনে, কিন্তু পায়ের শব্দ আর শোনা গেল না। ওই তো সেই সুরিপথ। সে আর মোহনলাল সেদিন ওরই মধ্যে ঢুকে বিপদে পড়েছিল। আজ এখানেই তার অপেক্ষা করবার কথা। ঝোপঝাপ এখানে সর্বত্রই। সুরিপথের একপাশে এমন একটা ঝোপ বেছে নিয়ে কুমার গা ঢাকা দিয়ে বসল, যাতে তার পিছন দিকে থাকে বাড়ির দেওয়াল। অন্তত পিছন দিক থেকে কোনো গুপ্ত শত্রুর আক্রমণের ভয় আর রইল না। কিন্তু ঝোপের ভিতরে গিয়ে বসার সঙ্গে সঙ্গেই কুমার অবাক হয়ে শুনলে খুব কাছেই অন্তরালে বসে কে যেন সকৌতুকে প্রবল হাসির ধাক্কা সামলাবার চেষ্টা করছে। কিন্তু সে যেই হোক, কুমারের আর খোঁজাখুঁজি করবার আগ্রহ হলো না। সে কেবল বাঁধন খুলে পিঠের বন্দুক হাতে নিলে। যখন তার পেছনে রইল দেওয়াল, আর হাতে রইল বন্দুক, আর সামনের দিকে জেগে রইল তার সাবধানী দুই চক্ষু, তখন কোনো শত্রুরই তোয়াক্কা সে রাখে না। জন্তু, মানুষ ও অমানুষ এমন অনেক শত্রুকেই এ জীবনে সে দেখেছে। শত্রুর ভয়ে তার বুক কোনোদিন কাঁপেনি, আজও কাঁপবে না। কিন্তু শত্রু তবু এলো, একলা নয়, চুপি চুপি নয়, দলে দলে, ভীম বিক্রমে কোলাহল করতে করতে।
অমন উঁচু দেওয়াল তার পৃষ্ঠ রক্ষা করতে পারলে না, এবং তার গুলি ভরা বন্দুক রিভলভারও তাদের পিছনে হটাতে পারলে না। তাদের কাছে কুমারকে আজ কা পুরুষের মতো পরাজয় স্বীকার করতে হলো। হয়তো আজ তাকে পালিয়ে প্রাণ বাঁচাতে হবে। কুমার ভ্রমেও সন্দেহ করেনি যে ঝোপঝাপের ভিতর এমন অসংখ্য শত্রু এতক্ষণ তারই অপেক্ষায় লুকিয়ে ছিল। তারা হচ্ছে ডাস মশা। কি তাদের হুলের জোর, আর তাদের বিজয় হুঙ্কার, আর কি তাদের অশ্রান্ত আক্রমণ। দেখতে দেখতে কুমারের হাত পা মুখ ফুলে উঠতে শুরু করলে। নাকের ডগাটা দেখতে হলো যেন দুগুণ বড় একটা টোপা কুলের মতো, এবং গাল ও কপাল হয়ে গেল দাগরা দাগরা। মুখ ও হাত পা পেটের ভিতরে যথাসাধ্য গুজে কুণ্ডলি পাকিয়ে কুমার ঝোপের মধ্যে পড়ে রইল যেন একটা কুমড়ো। ময়নামতির মায়াকাননের মাংসের মস্ত পাহাড়ের মতো ডাইনোসরও তাকে বোধ হয় এতটা কাবু করে ফেলতে পারত না। কুমার ঘন ঘন ঘড়ি দেখতে লাগল। এই মশার পালের হাজার হাজার হুলের খোঁচার চেয়ে অমাবস্যার রাতের সেই ভয়াবহ ব্যাঘ্রের থাবা তার কাছে এখন ঢের বেশি আরামের বলে মনে হলো। আচম্বিতে চারিদিকে কেমন যেন অস্বাভাবিকভাবে আচ্ছন্ন হয়ে গেল। কুমার হাতের রেডিয়াম ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 12টা বাজতে মোটে আর 1.5 মিনিট দেরি আছে। কি একটা আসন্ন আতঙ্কের সম্ভাবনায় স্তম্ভিত অন্ধকার যেন আরও কালো হয়ে উঠল। অন্ধরাত্রির বুক পর্যন্ত যেন ভয়ে ঢিপ ঢিপ করতে লাগল। পেঁচা, বাদুড় ও চামচিকের মিলিত আর্তনাদে চারিদিকের স্তব্ধতা যেন ছিঁড়ে ফালা ফালা হয়ে গেল। পুরো বাড়ির অলিগলিতে এতক্ষণ যারা নিশ্চিন্ত হয়ে লুকিয়েছিল সেই সব অজানা নানা পশুর দল পর্যন্ত কি এক দুরন্ত বিভীষিকা দেখে প্রাণ ভয়ে বেগে ছুটে পালিয়ে যেতে শুরু করলে। এখন এ স্থান যৌন মানুষ তো দূরের কথা, বন্য পশুর পক্ষেও নিরাপদ নয়। কুমার হাজার হাজার মশার কামড় পর্যন্ত ভুলে গেল। তার বাঁ হাত ধরে আছে বন্দুকটা, এবং তার ডান হাত স্থির হয়ে আছে বন্দুকের ঘোড়ার উপরে। হঠাৎ ও কি! অন্ধকারের বক্ষ ভেদ করে একটা আধারে লণ্ঠন হাতে নিয়ে আচম্বিতে এক মনুষ্য মূর্তি আবির্ভূত হলো, এবং এত তাড়াতাড়ি সাট করে দৌড়ে সেই ভীষণ সুরিপথের ভিতরে মিলিয়ে গেল যে কুমার তার মুখ পর্যন্ত দেখবার সময় পেলে না। তাকে মানুষের মতন দেখতে বটে, কিন্তু সত্যিই কে সে মানুষ? চারিদিকের জীবজন্তুর ছোটাছুটি, পেঁচা, বাদুর, চামচিকের চেঁচামেচি অকস্মাৎ থেমে গেল, এবং পর মুহূর্তে অদ্ভুত এক নিস্তব্ধতার মধ্যে পুরো বাড়ির অস্তিত্ব পর্যন্ত যেন বিলুপ্ত হয়ে গেল। এবং তারপরেই সেই অপার্থিব স্তব্ধতা ছুটিয়ে দিল ব্যাঘ্রের ভৈরব গর্জন। একবার, দুবার, তিনবার সেই গর্জন জেগে উঠে পৃথিবীর মাটি থরথরিয়ে কাঁপিয়ে আকাশ বাতাসকে থমথম করে দিলে। তারপর সব আবার চুপচাপ। কয়েক মুহূর্ত কাটল। তারপর কুমারের চোখ দেখলে সুরিপথের সামনে কি একটা ভয়ঙ্কর ছায়া তার দৃষ্টি রোধ করে দাঁড়ালো। পিছন থেকে কে চুপি চুপি বললে, ওই ভাগ, গুলি করো, গুলি করো। কে যে এ কথা বললে কুমারের তার দেখবার অবকাশ রইল না। তাড়াতাড়ি সে বন্দুকের ঘোড়া টিপে দিলে, এবং সঙ্গে সঙ্গে তার পিছন থেকেও কে বন্দুক ছুড়লে। গুরুম গুরুম। পর মুহূর্তেই প্রচণ্ড আর্তনাদের পর আর্তনাদে চতুর্দিক পরিপূর্ণ হয়ে গেল, এবং এও বেশ বোঝা গেল যে খুব ভারী একটা দেহ মাটির উপরে পড়ে ছটফট করছে। অল্পক্ষণ পরে সব শব্দ থেমে গেল। পিছন থেকে আবার কে বললে, শান্তি, অমাবস্যার রাতে আর এখানে বাঘ আসবে না। কুমার এক লাফে উঠে দাঁড়িয়ে টর্চটা জেলে ফেললে। পিছনে দাঁড়িয়ে বন্দুক হাতে করে মোহনলাল।
কুমার সবিস্ময়ে বললে, আপনি? হ্যাঁ, আমি। খানিক আগে আমাকেই আপনি ঝোপে ঝোপে খুঁজে বেড়াচ্ছিলেন। তাহলে আমাকে আর চন্দ্রবাবুকে চিঠি লিখেছিলেন আপনি? হ্যাঁ, কিন্তু সে কথা এখন থাক। আগে দেখা যাক বাঘটা মরেছে কিনা। কুমার টর্চের আলো সুরিপথের দিকে ফেলে ধীরে ধীরে এগিয়ে গেল। তারপরেই অত্যন্ত আশ্চর্য স্বরে সে বলে উঠল, কি সর্বনাশ! বাঘটা কোথায় গেল? ওখানে যে একটা মানুষের দেহ পড়ে রয়েছে। দেহটার কাছে গিয়ে মোহনলাল কিছুই যেন হয়নি এমন সহজ স্বরে বললে, হ্যাঁ, এ হচ্ছে ভুলু ডাকাতের দেহ। এর মুখের দিকে তাকিয়ে দেখুন। যা দেখা গেল তাও কি সম্ভব? কুমারের মনে হলো সে যেন কি একটা বিষম দুঃস্বপ্ন দেখছে। মাটির ওপরে দাঁত মুখ খিচিয়ে গড়াগড়ি দিচ্ছে পটল বাবুর মৃতদেহ। কুমার অভিভূত কণ্ঠে বলে উঠল, হ্যাঁ, এ তো বাঘও নয়, ভুলু ডাকাতও নয়, এ যে আবার পটল বাবু। মোহনলাল বললে, পটল বাবু। কিন্তু তার মুখের কথা মুখেই রইল। হঠাৎ দূর থেকে ঘন ঘন অনেকগুলো বন্দুকের গর্জন শোনা গেল। কুমার চমকে উঠে বললে, ও আবার কি? ভুলু ডাকাতের দলের সঙ্গে পুলিশের যুদ্ধ হচ্ছে, শিগগির আমার সঙ্গে আসুন। বলেই কুমারকে হাত ধরে টেনে নিয়ে মোহনলাল দ্রুত পদে ছুটতে আরম্ভ করলে। কুমারের হাত ধরে মোহনলাল ছুটতে ছুটতে একটা চৌমাথায় এসে পড়ল। বা হাতে পথটা গেছে কাজলা নদীর দিকে, যেখানে সুরঙ্গ খালের সামনে ভুলু ডাকাতের দলের সঙ্গে পুলিশের লড়াই বেঁধেছে। মোহনলাল সে পথ ছাড়িয়ে এগিয়ে চলল। কুমার বিস্মিত হয়ে বললে, এ কি মোহনলাল বাবু, আমরা নদীর দিকে যাব যে? না না, তবে আমরা কোথায় যাচ্ছি? আমার বাসায়। সেখানে কেন? দরকার আছে বলেই সেখানে যাচ্ছি। কুমারবাবু, এখন কোনো কথা কইবেন না, চুপ করে আমার সঙ্গে আসুন। বাসার দরজায় এসে ধাক্কা মেরে মোহনলাল বললে, ওরে, আমি এসেছি, শিগগির দরজা খোল। দরজা খুলে গেল এবং ফাঁক দিয়ে দেখা গেল সেই পাকা আমের মতন বুড়ো খোট্টা দারোয়ানটার মুখ। বাড়ির দোতলায় উঠে একটা ঘরের ভিতর ঢুকে একখানা চেয়ারের উপরে ধাপ করে বসে পড়ে মোহনলাল বললে, কুমারবাবু বসুন, একটু হাঁপ ছেড়ে নিন। খানিকক্ষণ দুজনেই নীরব। তারপর প্রথমে কথা কইলে কুমার, বললে, মোহনলালবাবু, আপনার উদ্দেশ্য কি? যে সময় আমার উচিত চন্দ্রবাবুকে সাহায্য করা, ঠিক সেই সময়েই আমাকে আপনি এখানে টেনে আনলেন কেন? মোহনলাল বললে, আপনার সাহায্য না পেলেও চন্দ্রবাবু হাহাকার করবেন না। আপনি না গেলেও তিনি যে আজ ভুলু ডাকাতের দলকে গ্রেপ্তার করতে পারবেন, এ বিষয়ে আমার কোনো সন্দেহই নেই। কুমার বললে, তবু আমার সেখানে যাওয়া উচিত। মোহনলাল সে কথার জবাব না দিয়ে কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর হঠাৎ জিজ্ঞাসা করলে, কুমারবাবু, আপনি মার্গারেট এ মুরেস উইচ কাল্ড ইন ওয়েস্টার্ন ইউরোপ নামে বইখানা পড়েছেন? এরকম খাপছাড়া প্রশ্নের অর্থ বুঝতে না পেরে কুমার বললে, না। আপনি ডাইনি বিশ্বাস করেন? ডাইনিদের অনেক গল্প শুনেছি বটে, সেসব গল্পে আমার বিশ্বাস হয় না। কিন্তু আপনি এমন সব উদ্ভট প্রশ্ন করছেন কেন? মোহনলাল আবার প্রশ্ন করলে, কুমারবাবু, হাইক্যান্থ্রয়ী কাকে বলে জানেন? ইউরোপের ডাইনিরা নাকি হাইক্যান্থ্রয়ীর মহিমায় মানুষ হয়েও নেকড়ে বাঘের আকার ধারণ করতে পারত। কুমার বিরক্ত হয়ে বললে, পারত তো পারত, তাতে আমাদের কি? কুমারের বিরক্তি আমলে না এনে মোহনলাল বললে, আমাদের দেশেও অনেকে বলেন মন্ত্রতন্ত্র বা বিশেষ কোনো ঔষধের গুণে মানুষ নাকি বাঘের আকার ধারণ করতে পারে। এতক্ষণে কুমারের মাথায় ঢুকল মোহনলাল কি বলতে চায়। এক লাফে উঠে পড়ে কুমার উত্তেজিত স্বরে বললে, মোহনলালবাবু, মোহনলালবাবু, তবে কি আপনার মতে এখানকার অমাবস্যার রাতের বাঘটাও হচ্ছে সেই রকম কোনো অস্বাভাবিক জীব? মোহনলাল গভীর স্বরে বললে, আমার কোনো মতামত নেই। মানুষ যে বাঘ হতে পারে এ কথা বিশ্বাস করতে আমার প্রবৃত্তি হয় না।
বিজ্ঞানও তা মানে না, কিন্তু মানসপুরে এই যেসব আশ্চর্য ঘটনা ঘটে গেল, এর মূলেই বা কী রহস্য আছে? গোড়া থেকে একবার ভেবে দেখুন। বাঘ দেখা দিয়েছে কেবল অমাবস্যার রাতে, ঠিক 12টার সময়ে। সাধারণ পশুরা এমন তিথি নক্ষত্র বিচার করে ঘড়ি ধরে বেরোয় না। এই অদ্ভুত বুদ্ধিমান বাঘের কবলে যারা পড়েছে তারা সকলেই স্ত্রীলোক, আর তাদের সকলের গায়েই অনেক টাকার গহনা ছিল। সাধারণ বাঘ কেবল গয়না পরা স্ত্রীলোক ধরে না। তারপর বুঝুন, আপনি আর আমি দুজনেই দুবার বাঘ দেখেছি। আপনি গুলি ছুঁড়েছেন, কিন্তু দুবারেই বাঘের বদলে পাওয়া গেল মানুষকে, অর্থাৎ পটলবাবুকে। প্রথমবারে আহত আর দ্বিতীয়বারে মৃত অবস্থায়। দুবারই বাঘের আবির্ভাব আমাদের চোখে পড়েছে। তার পায়ের দাগও দেখা গেছে, তার রক্তমাখা লোমও আমি পেয়েছি, কিন্তু তার দেহ অদৃশ্য হতেও আমরা দেখিনি, অথচ তা খুঁজেও পাওয়া যায়নি। উপরন্তু দুবারই পটলবাবু যে কখন ঘটনাস্থলে এসেছেন তা আমরা দেখতে পাইনি। ইউরোপে এমনই মায়া নেকড়ে বাঘের অসংখ্য কাহিনী আছে। সাংঘাতিক আঘাত পেয়ে যখন তারা মরেছে, তখন আবার মানুষেরই আকার পেয়েছে। কুমার রুদ্ধশ্বাসে অভিভূত স্বরে বলে উঠল, তাহলে আপনি কি বলতে চান যে পটলবাবুই বাঘের আকার ধারণ করে? মোহনলাল বাধা দিয়ে বললে, আমিও ওরকম কিছুই বলতে চাই না। আমি খালি দেখাতে চাই যে সমস্ত প্রমাণ পরে পরে সাজালে ঠিক যেন মনে হবে কোনো মায়া ব্যাঘ্রই মানসপুরের এই সব ঘটনার জন্য দায়ী। যারা এটা কুসংস্কার বলে উড়িয়ে দেবেন তাদেরও মতে আমি সায় দিতে রাজি আছি। মানুষ যে ব্যাঘ্রমূর্তি ধারণ করতে পারে এটা আমার বিশ্বাস হয় না, কারুকে আমি বিশ্বাস করতেও বলি না। কুমার বললে, তবে? মোহনলাল আবার বাধা দিয়ে বললে, কিন্তু এ বিষয়ে আমার কোনোই সন্দেহ নেই। ভুলু ডাকাত আর পটলবাবু একই লোক। নিজে সকলের সামনে নিরীহ ভালো মানুষটির মতো থেকে পটলবাবু তার ভাঙা বাড়ির অন্ধকূপের মধ্যে ডাকাতের দল পুষতেন। কালু সর্দার তারই দলের লোক। অমাবস্যার রাতে বাঘের উপদ্রবের সুযোগে তারই হুকুমে কালু দল নিয়ে ডাকাতি করতে বেরুত। নৌকোয় চড়ে সুড়ঙ্গ খাল দিয়ে ডাকাতেরা দল বেঁধে বাইরে বেরিয়ে আসত। গভীর রাত্রে কাজলা নদীর বুকে তাদের নৌকা আমি স্বচক্ষে দেখেছি। কুমার বললে, সবই যেন বুঝলুম, কিন্তু আপনি কে? খুব সহজ স্বরেই উত্তর হলো, আমি হচ্ছি মোহনলাল, অত্যন্ত নিরীহ ব্যক্তি। কুমার বললে, কিন্তু নিরীহ ব্যক্তির কাছে রিভলভার বন্দুক থাকে কেন? মোহনলাল সহাস্যে বললে, সুন্দরবনে খুব নিরীহ ব্যক্তিরও রিভলভার বন্দুক না হলে চলে না। মানলুম, কিন্তু তারাও রিভলভার বন্দুকের জন্য লাইসেন্স নেয়। আপনার কি লাইসেন্স আছে? না, লাইসেন্স না নিয়ে রিভলভার বন্দুক রাখে কেবল গুন্ডা, খুনে আর বদমাশরা। এ কথা সত্য বটে। তবে কি আপনি বলুন? মোহনলাল ঘর কাঁপিয়ে হো হো করে অট্টহাসি হেসে উঠল। কুমার দৃঢ় স্বরে বললে, পুলিশের ভয়ে যে পালিয়ে বেড়ায় সে কখনোই ভালো লোক নয়। মোহনলাল কৌতুক ভরে বললে, ওহ, আপনার কি বুদ্ধি কুমারবাবু, আপনি ঠিক আন্দাজ করেছেন, আমি ভালো লোক নই। কুমার বললে, বাজে কথায় ভুলিয়ে সেবারে আমাদের চোখে আপনি খুব ধুলো দিয়েছিলেন, কিন্তু এবারে সেটি আর হচ্ছে না। মোহনলাল বললে, ওই শুনুন কারা আসছে। নিচের সিঁড়িতে ধূপ ধূপ করে অনেকগুলো দ্রুত পায়ের শব্দ শোনা গেল, যেন কারা বেগে ওপরে উঠছে। এ আবার কোন শত্রুর দল আক্রমণ করতে আসছে? কুমার তাড়াতাড়ি উঠে দরজার দিকে মুখ ফিরিয়ে দাঁড়ালো। ঝড়ের মতো যারা ঘরের ভিতরে এসে ঢুকল তারা শত্রু নয়, চন্দ্রবাবু আর তার পাহারাওয়ালারা। চন্দ্রবাবু সবিস্ময়ে বলে উঠলেন, আরে এ কি কুমার, তুমি এখানে? কুমার বললে, আগে হ্যাঁ, আমি মোহনলাল বাবুর সঙ্গে আলাপ করছিলাম। চন্দ্রবাবু বললেন, মোহনলাল কোথায় সে দুরাত্মা? আমিও তো তারই খোঁজে এখানে এসেছি। আজই আমি ভুলু ডাকাতের দলকে গ্রেপ্তার করেছি, কেবল ভুলুকেই পাইনি। আমার বিশ্বাস
মোহনলাল ভুলু ডাকাত ছাড়া আর কেউ নয়। কুমার ফিরে দেখলে মোহনলাল আর সে ঘরে নেই। মোহনলাল যেখানে বসেছিল তার পিছনেই একটি বন্ধ দরজা। এ ঘর থেকে আর একটা ঘরে যাবার জন্যে। কুমার বললে, মোহনলাল নিশ্চয়ই ও ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। বাঘের মতো সেই দরজার উপরে ঝাঁপিয়ে পড়ে চন্দ্রবাবু বললেন, মোহনলাল, এবারে আর তোমার বাঁচোয়া নেই। সমস্ত বাড়ি আমি ঘেরাও করে ফেলেছি। একটা মাছি পর্যন্ত এখান থেকে বেরোতে পারবে না। ভালো, যাও তো, দরজা খোলো। ঘরের ভিতর থেকে সাড়া এলো, আগে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন কেন? মোহনলাল তো এ ঘরে নেই। চন্দ্রবাবু রাগে গড়গড় করতে করতে বললেন, সেদিনকার মতো আবার আজ ঠাট্টা করা হচ্ছে? তুমি তো মোহনলাল, শিগগির বেরিয়ে এসো বলছি। আগে ভুল করছেন, আমি মোহনলাল নই। আচ্ছা, আগে বেরিয়ে এসো তো, তারপর দেখা যাবে তুমি কোন মহাপুরুষ। আগে আবার ভুল করছেন, আমি মহাপুরুষও নই। চন্দ্রবাবু গর্জন করে বললেন, তবে রে ছুচো, ভাঙলাম তাহলে দরজা। বলেই তিনি দরজার উপরে সজোরে পদাঘাত করতে লাগলেন। আগে করেন কি? দরজা ভাঙলে বাড়িওয়ালা বকবে যে। আচ্ছা মশাই, আমি দরজা খুলে দিচ্ছি, এই নিন। হঠাৎ দরজা খুলে গেল। চন্দ্রবাবু রিভলভার বাগিয়ে ধরে ঘরের ভিতরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লেন। তারপর দুই চোখ বিস্ময়ে বিস্ফারিত করে বাঁধো বাঁধো স্বরে তিনি বললেন, এ কি? কে আপনি? কুমারও অবাক। ও ঘরের দরজার সামনে যে দাঁড়িয়ে আছে সে তো মোহনলাল নয়, সে যে বিমল, যার সঙ্গে কুমার দুবার যখের ধন আনতে গিয়েছিল, মঙ্গল গ্রহের বামনাবতারের সঙ্গে লড়াই করেছিল, ময়নামতির মায়া কাননের দানবের সঙ্গে প্রাণ নিয়ে খেলা করেছিল। বিমল, বিমল, তার চিরবন্ধু বিমল। মানসপুরে এসে পর্যন্ত যার অভাব কুমার প্রতিদিন প্রতি পদে অনুভব করেছে, এমন হঠাৎ তারই দেখা যে আজ এখানে পাওয়া যাবে, স্বপ্নেও সে তা কল্পনা করতে পারেনি। কুমার উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, বিমল, বিমল, তুমি কোথা থেকে এলে? তুমি কি আকাশ থেকে খসে পড়লে? বিমল হাসতে হাসতে বললে, না বন্ধু, না। মোহনলাল রূপে গোড়া থেকেই আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। চন্দ্রবাবু হতভম্বের মতো বললেন, হ্যাঁ, বলেন কি? আপনিই মোহনলাল? আগে হ্যাঁ। এখন আসুন চন্দ্রবাবু, আমার হাতে লোহার বালা পরিয়ে দিন। ধা করে কুমারের একটা কথা মনে পড়ে গেল। তাড়াতাড়ি সে বলে উঠল, আচ্ছা বিমল, বাঘের গর্তে ডাকাতের কবল থেকে? বিমল বললে, আমি তোমাকে উদ্ধার করেছিলাম, কিন্তু এ জন্যে আমাকে ধন্যবাদ দেবার দরকার নেই। কুমার, পিছন ফিরে দেখো, ঘরের ভিতরে ও আবার কে এলো। কুমার ফিরে দেখে এক মুখ হাসি নিয়ে দু পাটি দাঁত বের করে আহ্লাদে আটখানা হয়ে তার পিছনেই দাঁড়িয়ে রয়েছে বিমলের পুরাতন ভৃত্য রামহরি। কুমার বললে, কি আশ্চর্য, তুমি আবার কোত্থেকে এলে? রামহরি বললে, আরও দুও কুমারবাবু, দুও। তুমিও আমাদের চিনতে পারো নি? আমি যে নিচে দারোয়ান সেজে থাকতুম, পরচুলোর দাড়িগোপ ফেলে আবার রামহরি হয়ে এখন তোমার সঙ্গে দেখা করতে এলুম। আরও দুও কুমারবাবু, দুও। কি ঠিকানটাই ঠকে গেলে।